এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী আজকের আয়োজনের পুরোটা জুড়ে আপনাদের সঙ্গে আছি। দর্শক, বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আর সরকারি হিসাব বলছে যে টানা বৃষ্টি, পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 7 জেলার 10,22,963 জন। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ এই 7 জেলা বন্যার কবলে পড়েছে। এই প্রেক্ষাপটেই আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি পানিবন্দী মানুষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন গওহার নঈম ওয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন। একই সাথে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি ডক্টর মোহাম্মদ বজলুর রশিদকে, আবু হাফিদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। সরাসরি আলোচনাতে যেতে চাই। গওহার নঈম ওয়ারা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে আমরা প্রায় এই বছরের যে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা, সেটার তো মানে অবস্থা কি সেটা জানিনি। আপনার কাছে আমি প্রথমে যে জিনিসটা জানতে চাই, প্রতি বছরই বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানে জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। মানে এটাই কি তাহলে বাংলাদেশের জন্য নতুন বাস্তবতা বা নিউ নর্মাল যেটাকে বলে, এটাকে আমরা মেনেই নেব? না, মেনে নেব কেন? আমরা তো চাই। এটা দেখবেন, আপনার পুতুল নাচের ইতিকথায় মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা চরিত্র ছিল। সেই চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে একজন মানুষ ভিক্ষা করে, তার গায়ে অনেক চুলকানি আছে, পচড়া আছে, এগুলো সে রক্ষা করে এবং এটা দেখায় সে ভিক্ষা করে। তো সে যদি নিজে থেকে এটা সারাতে না চায়, আমাদের মতন দেশে এই ধরনের দুর্যোগ, এটা আমাদের ভৌগোলিক কারণে বৃষ্টি হবে, পানি বেশি হবে, পানি কম হবে, এগুলো হবে। কিন্তু এগুলা নিয়ে আমরা মোকাবেলা করতে চাই কিনা, আমাদের সক্ষমতা আছে, আমরা চাই কিনা। বজলু ভাই আছেন এখানে, ওনারা জানেন, ওনারা বলছেন আবহাওয়ার কী ছিল। এবার এলনিনো আসছে, এর কারণে গরম বেশি হবে, বৃষ্টি হবে, সবই আমাদের জানা কথা ছিল। আমরা জানতাম যে এত প্রচণ্ড বৃষ্টি হলে পাহাড়ে যারা থাকবে তারা ঝুঁকির মধ্যে পড়বে। তো সেগুলো আমরা জানি এবং ওদেরকে সরানোরও ব্যবস্থা আছে। কয়েক বছর আগে চট্টগ্রামের একজন ডিসি ছিলেন, উনি সকলকে সরিয়ে ফেলেছিলেন। তো উনি যদি পারেন, তাহলে এখন যারা আছে তারা পারছে না কেন? সেটা হলো আমাদের গভর্নেন্সে একটা বড় সমস্যা আছে। দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সেটা জড়িত, সব গভর্নেন্সের সাথেই এটা জড়িত আছে। সেইখানে আমাদের কোনো বড় ধরনের ঘাটতি আছে এবং এটা আমরা ওইভাবে মোকাবেলা করতে চাই না বা মোকাবেলা করতে দেরি করি। সেটা একটা বড় সমস্যা আমাদের জন্য এবং সেইখানে আমাদের কাজ করতে হবে। আমাদের এই গভর্নেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নেন্সটাকে এটার মূল ভিত্তি হচ্ছে কিন্তু লোকাল গভর্নমেন্ট। আমাদের দেশে এখন কোনো লোকাল গভর্নমেন্ট নাই এবং লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে মানুষকে কারা রক্ষা করবে, কারা কোথায় নিয়ে যাবে। এখন মাইকিং করছে যে আপনারা সরে যান এবং আপনার নিরাপদ জায়গায় যান। কোথায় যাবে সে? এবং এটা আগে থেকে যদি ঠিক করা না থাকতো, একটা মানুষের বাড়ি ছেড়ে যাবে, এটা তো সম্ভব না তাদের পক্ষে। আবার বলছে আমরা স্থানীয় সরকারের আমরা জনপ্রতিনিধিদেরকে সতর্ক থাকতে বলছে। কে জনপ্রতিনিধি? মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছাড়া তো এখন আর কোনো জনপ্রতিনিধি কোনো স্তরেই নাই, ফাংশনাল নাই। তো সেটা, এই কথার মানেটা কি? এই কথা তো কোনো মানে হয় না। আবার দেখবেন আমাদের সাথে আবহাওয়া বিভাগের অনেক দিনের মন খারাপ করা ব্যাপার আছে। আমরা যে খবরগুলো দিচ্ছি তাদের কাছে, সেটা মানুষের কাজের জন্য কতটুকু দিচ্ছি আর কতটুকু আমার বোঝার জন্য দিচ্ছি তা না। রেডিও থেকে যখন বলে, তখন বলে আজকে কোনো জায়গায়, দু একটি জায়গায়, কিছু জায়গায় হালকা থেকে ভাষাতে বলা হয়, অনেকে এটা তো সহজবোধ্য নয়, মানুষ সেটা বুঝতে পারে। তাকে তো ট্রান্সলেট করতে হবে বান্দরবনে এটা কি হবে। এটা একটা দিক গেল। দ্বিতীয় কথা হলো, দেখেন আজকে বান্দরবনের এই অবস্থা কেন? আমাদের রেল লাইন হওয়ার আগে তো এই অবস্থা ছিল না। আমরা রেল লাইনটা করলাম, পাহাড় কেটে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল সেটাকে বন্ধ করে ওইদিকে একটা ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি। আবার দেখেন হাওড়ে আমরা একটা অল ওয়েদার রোড বলে একটা করছেন, সিলেটে বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। তো এই যে উন্নয়নের যে ধরনের, আমরা প্রকৃতিকে না চিন্তা করে, প্রকৃতির সাথে কথা না বলে যে সমস্ত ব্যবস্থাপনা নিচ্ছে, আমাদের আগের চাইতে এখন বেশি ভালনারেবিলিটি বেড়েছে। এখন চট করে আমি বলে দিতে পারবো যে এটা ক্লাইমেট চেঞ্জের কারণ হচ্ছে, কিন্তু এই বাঁধটা আমি কেন দিলাম? এই যে রেল লাইনের যে বাঁধটা দিলাম, যেখান থেকে পানিটা নামতে পারতো, পানি তো এখন নামতে পারবে না। এখন তো
বান্দরবান শহরে পানি, বান্দরবান শহরে পানি জমলে পাহাড়গুলো ধসে যাবে, এগুলো তো জানার কথা ছিল। এটার জন্য তো রকেট সায়েন্স পড়ার দরকার নাই, কিন্তু এটা আমরা করি নাই। আসলে আমরা দেশটাকে এবং দেশের মাটির সাথে কোন সময় কনসাল্ট, আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা এটা জানে, যারা বুদ্ধি পরামর্শ দিতে পারতো, তাদেরকে আমরা মানে সমস্যা কি সমাধান কি সবই জানা, কিন্তু কোথাও না কোথাও একটা ব্যবস্থাপনাগত একটা দুর্বলতা থেকে যাচ্ছে। ব্যবস্থাপনাটা হলো আমার গভর্নেন্স। আমরা কেউ কার দায়বদ্ধ না, কেউ কারোর কাছে, এবং যারা দায়বদ্ধ থাকতো তারা নাই, ফিল্ডে নাই, স্থানীয় সরকার নাই। আমাদের যত দ্রুত সম্ভব পারলে আগামী সাইক্লোন সিজনের আগেই এই দুর্যোগ প্রবণ জেলাগুলোতে অন্তত স্থানীয় সরকার আমি সেই আলোচনাতে নিশ্চয়ই আমি আবারও ফিরবো যে আপনি মানে আমরা আশা করবো কোথায় দুর্বলতাগুলো আছে কিভাবে কাটিয়ে উঠতে পারি। অসংখ্য ধন্যবাদ গভর্নর মুয়ার আপনাকে। ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আপনার কাছে আসতে চাই, মানে বিশ্বজুড়েই তো একটা চরম আবহাওয়া দেখছি, আবহাওয়ার ঘটনা দেখছি, মানে বাংলাদেশেও কি সেই বৈশ্বিক প্রবণতারই প্রতিফলন, নাকি বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানগত কারণে একটা ইউনিক অবস্থাতে রয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে যে গ্লোবাল ওয়েদার চেঞ্জ, যেটা ক্লাইমেট চেঞ্জ বলি, এক্ষেত্রে এটা তো একটা মোটা দাগে আমরা বলি, কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে এই বছরে শুরুর থেকে একটা বড় ধরনের চেঞ্জ আছে। যেটা আমরা যদি উইন্টারের কথা খেয়াল করি, শুরু করি, যদি উইন্টারে দেখা গেছে ডেন্স ফগ ছিল, রাতে তাপমাত্রা অনেক বেশি ছিল, দিনের বেলা অনেক তাপমাত্রা কম ছিল। এরপরে কি হয়, প্রায় আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কোনো বৃষ্টি হয়নি, এক ফোঁটা বৃষ্টি হয়নি। কারণ এই সময় যে মেকানিজম বৃষ্টি হয়, ধরেন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমরা যেটা বলি, উইন্টারে যে বৃষ্টিটা হয় সেটার পুরোপুরি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাবসেন্স ছিল। তারপরে কি হলো, যে সময় গরম পড়ার কথা, অর্থাৎ হিট ওয়েভ আসবে, মানে বিশেষ করে আমরা জানি এপ্রিল হলো উষ্ণতম মাস, এপ্রিল মাসে প্রচুর বৃষ্টি হয়, প্রায় আপনার 60% নর্মাল থেকে বেশি বৃষ্টি হয়। এক্ষেত্রে কি হয় যে ওই সময় তো হিটওয়েভ থাকার কথা, আমাদের হাওয়ার অঞ্চলে যেটা আছে সেই পুরো হারভেস্টিংকে ড্যামেজ করেছে ডিউ টু হেভি রেইনফল। আবার দেখেন, যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল জুন মাসে কি হয়, 30% বৃষ্টি কম হয়। মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে মনসুনের একটা বড় ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে, অর্থাৎ মনসুন যে সময় সেট হওয়ার কথা তা সেট হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আবার যখন বৃষ্টি হচ্ছে ইরাটিক রেইন হচ্ছে, এটা মানে শর্ট টাইমে হেভি রেইনফল হচ্ছে। এটা এবছরে আরেকটা কারণ হচ্ছে, আমরা জানি যে জুন মাস থেকে এল নিনো স্ট্রং হয়েছে। যখন এল নিনো স্ট্রং হবে, বিশেষ করে আমাদের অঞ্চলে ইরাটিক রেইন হবে। আবার দেখা যাচ্ছে যে শর্ট টার্মে বেশি বৃষ্টি হবে, আবার দেখা যায় অনেক সময় বৃষ্টি হবে না, যেটা জুন মাসে হয়েছে। জুন মাসে আমরা 3টার মধ্যে হিটওয়েভ পেয়েছি, যেখানে হিটওয়েভ পাওয়ার কথা ছিল এপ্রিল মাসে ওই ধরনের কোনো হিটওয়েভ ছিল না। মানে অসময়ে এসে হিটওয়েভ হলো, যে সময় জুন মাসে। আর জুন মাসে হিটওয়েভ হলে যেটা হয় কি, জুন মাসে নর্মালি হিউমিডিটি অনেক বেশি থাকে। নর্মালি হচ্ছে আপনার অল্প তাপমাত্রা, অর্থাৎ যদি 35-36 ওঠে, যদি হিউমিডিটি যেহেতু আপনার মনসুনের টাইমে 90%-এর অ্যাবভ থাকে, এই কারণে হয় কি, এই 36 ডিগ্রি বা 35 ডিগ্রি প্রচণ্ড আপনাকে হিট অনুভূত হবে, অর্থাৎ আমাদের কমফোর্ট ইন্ডেক্স যেটা বলি সেটা থাকবে না, অর্থাৎ ডিসকমফোর্ট আমাদের ভিতরে চলে আসবে। এরপর দেখা যাচ্ছে আমরা জুলাই মাসে যেটা ফার্স্ট উইকে যে এক্সট্রিম রেইনফল, এটা আমরা আগে প্রিডিক্ট করেছি। আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার বলেছিলাম যে বিশেষ করে 6 থেকে 13 তারিখে বড় ধরনের এক্সট্রিম রেইনফল হবে, আমরা করে বিভিন্ন স্টেক হোল্ডারকে জানিয়েছিলাম। এবং আমরা যে এবছর যেটা করেছি, যেটা আমরা ধরেন 4 তারিখে হেভি রেইনফল ওয়ার্নিং জারি করি। প্রথমে জারি করি হলো চট্টগ্রাম এবং হচ্ছে আপনার সিলেটে। তারপরে 5 তারিখে যায় আমরা আরও 3টা রিভিশন অ্যাড করি, বরিশাল, খুলনা, তারপরে হচ্ছে আমরা এই যে ময়মনসিংহ। এক্ষেত্রে কি হয়, এর সাথে সাথে আমরা 5 তারিখে দুপুরে বলি যে ল্যান্ডস্লাইড হতে পারে, এর সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটনের জলবদ্ধতা হতে পারে। এবং দেখা যাচ্ছে প্রথম যে বৃষ্টিটা শুরু হয় 5 তারিখে, আমরা 4 তারিখে হেভি রেইনফল মেন বৃষ্টি, তারপর বৃষ্টি শুরু হয় হচ্ছে 5 তারিখে কক্সবাজারে একদিনে 240 মিলিমিটার বৃষ্টি হয় প্রথমে। তারপরে আপনার চট্টগ্রামে প্রথম দিনে হয় হচ্ছে আপনার 183 মিলিমিটার। 6 তারিখে যায় চিটাগাঙে বৃষ্টি বেড়ে যায়, অর্থাৎ চিটাগাঙে প্রায় 240 মিলিমিটার বৃষ্টি হয়, কক্সবাজারে একটু কমে। এবং দেখা যায় প্রথম ল্যান্ডস্লাইডটা হচ্ছে 6 তারিখ ভোরে 3টা থেকে আপনার 1টা থেকে 3টা। প্রথম অভিজ্ঞতাই আসলে দুর্যোগের মতো পরিস্থিতি ছিল। এবং দেখা যাচ্ছে আমরা যেভাবে ফোরকাস্ট ইস্যু করেছি, আমরা প্রতিনিয়ত আপডেট করেছি, এবং দেখা যাচ্ছে একজাক্টলি এই, এবং দেখা যাচ্ছে বৃষ্টিটা হয়েছে আপনার 7 তারিখে আপনার আমবাগানে 329 মিলিমিটার বৃষ্টি। এটা একটা অস্বাভাবিক বৃষ্টি। নর্মালি 1983 সালের পর এই ধরনের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এর মানে কি, এখানে এল নিনোর একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে শর্ট টার্মে। আবার দেখা যাবে যে আমাদের যে ফোরকাস্ট রয়েছে আগামীকাল পরশু থেকে বৃষ্টি কমে যাবে, তারপর দেখুন না বৃষ্টি আবার নাই হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি হিসাব করেন যে আমরা জুলাই মাসে বলছি কি আমরা নর্মাল বৃষ্টি হবে, এই যে 5-7 দিন যে বৃষ্টি হলো, 5 দিন
আবার দেখবেন 10 দিনের বৃষ্টি হলো না, যোগ করলে নর্মাল হয়ে গেল, Average ঠিক Average ঠিক আছে, গড় পরিমাণ হয়তো বা ঠিক আছে, কিন্তু খুব স্বল্প short term-এ সময়ের মধ্যে মানে অনেক বৃষ্টি ইরাটিক হয়ে রেঞ্জ যাচ্ছে। যেটা বলি এক্সট্রিম, এটা এক ধরনের বড় ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে যে ওয়েদারের ক্ষেত্রে। এবং আরেকটা চেঞ্জ যেটা দেখা যাচ্ছে ইদানিং মনসুন বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মনসুন অনসেটের সময় বৃষ্টি কম হচ্ছে, আবার মুন শিফট হয়ে অক্টোবর নভেম্বর দিকে বৃষ্টি বেড়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে মানে এক কথায় যদি বোঝার চেষ্টা করি যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার পেছনে মূল প্রভাবকটা আসলে কি? এর মেন কারণ হচ্ছে এই বছরের যে ধরনের স্ট্রং এলনিনো আছে, আর তাছাড়া নর্মালি লাস্ট যদি আমরা 12 বছর দেখি, 12 বছর থেকে মনসুন কিছুটা শিফট হচ্ছে। এর মেন কারণ হচ্ছে একটা গ্লোবাল ওয়ার্মিং এক ইস্যু, আর একটা স্যার ইতিমধ্যে বলেছে আমাদের লোকালাইজ অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে, একটা ডিফরেস্টেশন, লোকালাইজ আনপ্লান ওয়াইজ সব কিছু করা হচ্ছে, তারপরে আমাদের ল্যান্ড ডিগ্রেশন হয়েছে, বিভিন্ন সেক্টর এখানে জড়িত। এই কারণে হয় কি একটা গ্লোবাল তো একটা চেঞ্জ আছে, তার সাথে সাথে আমাদের হচ্ছে লোকালাইজ আমাদের ডোমেস্টিক বেশ কিছু ফ্যাক্টর আসলে এখানে কাজ করছে, যোগ হচ্ছে। এরপরে বড় ধরনের একটা চেঞ্জ দেখা যাচ্ছে ওয়েদারের ক্ষেত্রে, যেটা আমাদের হয়তো ভবিষ্যতে আরো এটা লিঙ্গারিং করবে। অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো যে অন্তত সামনের কয়েকটা মাস বা এই জুলাই মাসেরই প্রেডিকশনটা আরো কি হতে পারে সে বিষয়ে। গভর্নর মোহরা, আপনি ডক্টর মোহাম্মদ বজলুর রশিদকে শুনছিলেন, তিনি বলছেন যে এক্সট্রিম রেইনফল যে হবে সেটা তারা অনুমান করেছিলেন, মানে জানানো হয়েছিল। তারপরেও তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা দুর্ভোগ বিভিন্ন জেলাতে, এই 7 জেলার মানুষজন পোহাচ্ছেন, এটাই কি মানে বেস্ট পসিবল সিনারিও ছিল, নাকি এর চেয়ে তো উই কুড হ্যাভ পারফর্ম বেটার? ওনাদের প্রেডিকশন অলমোস্ট 100% কারেক্ট হয়েছে। এলনিনো যে আসছে এটা তো আরও 1 বছর আগে বলা হয়েছে, এবং এলনিনো হলে কি কি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে সেটা বলা হয়েছে। এবার ওনারা খুবই স্পেসিফিক্যালি প্রেডিক্ট করেছেন যে এই সময় বৃষ্টিটা হবে, এবং এত পরিমাণ বৃষ্টি হলে পাহাড় ধস হতে পারে। এখন ধরেন আজকে যে অবস্থা, কক্সবাজার বলেন আর বলেন, মূল সমস্যা হচ্ছে আমার স্লুইস গেটগুলো সব বন্ধ আছে এখন পর্যন্ত। যদিও ওয়াটার বোর্ড বলছে আমরা সব খুলে দিয়েছি, কিন্তু আসলে খোলে নাই। এবং স্লুইস গেট বন্ধ করে মাছ চাষ, যেটা আমাদের নোয়াখালীর ফ্লাডের সময় হয়েছিল, আপনার লক্ষ্মীপুরের মোহনায় সবাই মাছ চাষ করছে, ঘের করেছে, এবং ঘেরের কারণে স্লুইস গেট বন্ধ করে পানি আটকে রেখেছিল। এই পানি তো নামতে পারছে না। এবং যখন ওনারা প্রেডিক্ট করেছেন যে এত পরিমাণ বৃষ্টি হবে, সেই দিন রাত্রেই উচিত ছিল সুইচ গেটগুলো ওপেন করে দেওয়া, খুলে কিন্তু যেহেতু ঘের করা, মানে ওগুলো খুলে দিলে তো অনেকগুলো টাকার মাছ না ওখানে তো করেছে সে বেআইনি ভাবে। না মানে বেআইনি বা আইনি যেটাই হোক, না আইনি বেআইনি কথা না, এটা বেআইনি করা, এটার ওর ক্ষতি হয়ে যাবে। ও কিসের ক্ষতি হবে? ও তো অন্যায় করছে, এবং এতগুলো মানুষের যে এখন পানির মধ্যে আটকে রেখেছেন, এটা ক্ষতি না? মানে তার ব্যক্তিগত ক্ষতি চেয়ে সার্বিক ক্ষতিটা আরো বেশি। এটা ব্যবসা, এটা মানুষের মানে জোর করে ব্যবসা, এটা এক ধরনের চাঁদাবাজিও বলতে পারেন এটাকে। এই ওয়াটার বোর্ডের তো দায়িত্ব হচ্ছে সুইচ গেটগুলা ঠিক মতন ওপেন হয় না, খোলা বন্ধের ব্যবস্থাটা করা, সেটা তারা করে না, করতে পারে না, তাদের সেই ক্ষমতাও না। ওটা লক্ষ্মীপুরে হয়েছে, এবারও হচ্ছে তাই। এখন ইমিডিয়েটলি তাদের উচিত, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, পানি নামবে না, যদি যতক্ষণ না সুইচ গেটগুলো তারা ব্যবস্থাপনা করছে, সেটা বড় কথা। আমাদের প্রস্তুতিগুলো কি এর মধ্যে? এইটা হলো একটা বড় প্রস্তুতি, যে পানিটা যেটা আসবে সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব সাগরে। আপনি চিন্তা করেন, আমার কক্সবাজারে সাগর আছে, কক্সবাজারের ভিতরে কেন পানি থাকে? পানি জমে যাচ্ছে। এটা তো কোনো তার মানে ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতন হয় না, কাজ করছে না। এবং এখানে আবার শুধু ওয়াটার বোর্ড বা ওদেরকে দায় দিলে হবে না, আমাদেরও দায়িত্ব আছে। আমরা পলিথিন ফেলছি যেভাবে, জিনিসপত্র যেভাবে ফেলছি, কিছুদিন আগে তো এই একটা খাল পরিষ্কার করতে গিয়ে, চট্টগ্রামের খাল পরিষ্কার করতে গিয়ে, ওখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, চাদর, বালিশ, বিছানা, পুরনো ফার্নিচার সবই আমরা নদীর মধ্যে ফেলে দিয়েছি, খালের মধ্যে ফেলে দিয়েছি। এইটা মানুষকে কিভাবে বলবেন? ছোটবেলায় একটা আরবি লেখা কিছু পেলে মা দাদিরা বলতো এটা নদীতে গিয়ে ফেলে দেয়, নদী এত পবিত্র ছিল। এখন নদীতে গেলে গায়ে চুলকানি হয়। এই নদীটাকে তো আমিই নষ্ট করেছি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা আমি একদম ভেঙে ফেলেছি। এবং আমরা যে কোনো জিনিস, আপনি দেখেন ঢাকা শহরে গাড়িতে করে যাচ্ছে, হঠাৎ কাঁচটা নামিয়ে তার ওই যে চিপস খেয়েছে, চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিচ্ছে। এটা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা আমাদের একদম ছোটোবেলা থেকে না শেখালে, এবং এটাকে আইনিভাবে প্রয়োগ করতে না পারলে নদী রক্ষা হবে না। আমাদের পানি বেরোতে দিতে হবে। এবং আমাদের আজকে যে ঢাকা শহরের জলাবদ্ধতা বা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, আজকাল বলছে যে এমনভাবে ব্যবস্থাপনা হতে পারে রাস্তার নিচে, যেটা চীনে করেছে স্পঞ্জ সিটি,
পানি আসবে রাস্তা দিয়েই মাটির নিচে চলে যাবে। সেই ব্যবস্থাপনাতে আমরা যাচ্ছি না। আমরা এখন প্রত্যেক বাড়িতে আমরা সাবমার্জেবল ডিপ টিউবওয়েল বসায় ফেলছি, নিচের পানি উঠে ফেলতেছি, পানি রিচার্জ হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের সিভিক সেন্স, এবং এখানে আবার সেই একই কথা আসে যে যদি স্থানীয় সরকার থাকতো, যদি তারা শক্তভাবে জিনিসটা ধরতো, না মানে স্থানীয় সরকার না হয় গত 1 বছর বা 2 বছর ধরে নেই, তারপরে তো বাংলাদেশ রাষ্ট্র তো গত 54 বছর ধরে ফাংশন করছে। রাষ্ট্র তো স্থানীয় সরকার ছাড়া ফাংশন করতে পারবে না, মানে তাদের বুঝতে হবে, সেটাই, এটা তাদের বুঝতে হবে, এটা তাদের ছাড়া তারা চালাতে পারবে না। এটা আমলাদের কাজ না, এটা স্থানীয় সরকারের কাজ, নির্বাচিত প্রতিনিধিদের কাজ। তাদের দোষ থাকতে পারে, কিন্তু সেটা তারা তো মানুষের কাছে সরাসরি জবাবদিহিতা একটা ব্যবস্থার মধ্যে থাকে, তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। যখন মিউনিসিপ্যালিটি হলো, প্রথম মিউনিসিপ্যালিটির 2টা প্রধান কাজ ছিল, পয় নিষ্কাশন ব্যবস্থা আর বিদ্যুতের ব্যবস্থা। সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এই কাজগুলো তাদের জন্য। এটা অন্য একটা সংগঠন তৈরি করে তাকে দিলে এটা হবে না, এটা জনপ্রতিনিধিদের দিয়ে এই কাজটা করাতে হবে। এবং মানে জনপ্রতিনিধিরা নিশ্চয়ই সেই এলাকার যারা অধিবাসী আছে তাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই আসলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আপনার কাছে আসতে চাই। মানে চট্টগ্রাম, সিলেট বা পার্বত্য অঞ্চলগুলোতে আমরা প্রতি বছর দেখি একই ধরনের দুর্যোগ বারংবার ঘটছে। বিশেষ করে গত বছর যখন ফেনীতে বন্যা হলো, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা শুনছিলাম যে মেঘ ভেঙে পড়েছে এত বৃষ্টি, বা উজানে যখন পাহাড়ি ঢল হয় অতি বৃষ্টি, এক্সট্রিম রেইনফল। এই ধরনের ফেনোমেনন কি সাম্প্রতিক বছরগুলোতে অনেক বাড়ছে? হ্যাঁ, এটা সাম্প্রতিককালে এরকম এক্সট্রিম ইভেন্ট বাড়ছে। বিশেষ করে 2024 যে আপনার ফেনীতে যেটা আপনার ফ্লাশফ্লাড হলো, ওই সময় ওটা রেকর্ডেড বৃষ্টি। এত শর্ট টার্মে নর্মালি এত বৃষ্টি ফেনীতে হয়নি। আর এবছর যেটা হয়েছে, ধরেন সাগরে লঘুচাপ হয়েছে আগে 1 তারিখ 2 তারিখ দিকে, এটা গ্র্যাজুয়ালি আপনার এটা নিম্নচাপ হয়। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এখানে লক্ষণীয় যে নিম্নচাপটার মুভমেন্ট ছিল হচ্ছে পশ্চিম দিকে। নর্মালি এটার মুভমেন্ট থাকে হচ্ছে উত্তর পশ্চিম দিকে। যদি বাংলাদেশ থেকে উঠতো, সেক্ষেত্রে একটা জিনিস ভালো হতো যে সমহারে বৃষ্টি হতো, একদিকে চিটাগাং এত মেসাকার হতো না। এখন যে জিনিসটা হয়েছে, এটার কারণটা হয়েছে এবার মনসুন অনসেটটা অনেকটা ডিলে হয়েছে। এর কারণ হয়েছে যে ওয়েস্টার্লির একটা স্ট্রং প্রভাব ছিল। এই জন্য কী করছে, যে নিম্নচাপটা ছিল ওকে উত্তর দিকে উঠতে দেয় না, স্টেট পশ্চিম দিক চলে গেছে, এই উত্তরপ্রদেশ হয়ে আপনার ধরেন মধ্যপ্রদেশের দিকে। এটা যখন স্টেট পশ্চিম দিকে যায়, তার রাইট সাইডে হয় কি, উইন্ড প্যাটার্নটা আপনার যেহেতু চট্টগ্রাম পাহাড় আছে, ওখানে বাঁক খেয়েছে এবং দেখা যায় অনর্গল ওই জায়গায় বৃষ্টি হয়েছে। শুধু আপনি দেখেন যে বৃষ্টিটা হয়েছে শুধু আপনার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে, আর হয়রাস মানে ফেনীর থেকে বৃষ্টি নাই, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, আপনার মেকানিজম নিম্নচাপটা যদি একটু উত্তর দিক যেত, তাহলে ময়েশ্চার টোয়েশ্চার নিয়ে বৃষ্টিটা মোটামুটি সারা দেশে হতো। ওইদিকে বৃষ্টি হলো 1 দিন বা 2 দিন হতো। যেহেতু স্টেট পশ্চিম দিক গেছে, অল টাইম সে রাইট সাইডে ওখানে বাতাসে ফ্লো ছিল, ওখানে বলে ওরোগ্রাফি রেইন, পাহাড়ের যে বৃষ্টিটা হয়, এবং দেখা যায় কন্টিনিউ 4-5 দিন বৃষ্টি হয়েছে। আপনার যদি দেখেন 4 দিনে বৃষ্টি পরে 2700 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা আনএক্সপেক্টেড। এবং মানে যার কারণে চট্টগ্রামে যে বাঁশখালী, যেটাকে যে উপজেলার কথা বলা হচ্ছে, যেটা মূলত বন্যার জন্য সবচেয়ে বেশি দুর্গত, ওখানে তো সচরাচর বন্যা হয় না, বন্যা প্রবণ এলাকাও না, কিন্তু এবার মানে বন্যায় কবলিত। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই সিস্টেমটা ছিল মানে কিছুটা আপনাকে আনইউজুয়াল ওয়েদারের কারণে, বিশেষ করে এটা পশ্চিম দিকে যাওয়ার কারণে সে করছে একই এদিকে সে মানে উইন্ড ফ্লোটা ছিল আপনার, বিশেষ করে আপনাকে চট্টগ্রাম থেকে বাঘকে যে পাহাড় আছে, ওই দিয়ে বাঘকে বরিশাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, খুলনার দিকেও বৃষ্টি নেই। যেটা পরে বৃষ্টি হয়েছে অন্য কারণে, যেটা পাহাড়ে ওটা এটা আপনার উত্তরপ্রদেশ হয়ে কিছুটা আপনার টার্ন নিয়েছিল, যে ওটার কারণে অবশেষে রংপুর ডিভিশন আমরা কিছুটা বৃষ্টি পেয়েছি ওভারঅল। কিন্তু ওভারঅল এটা এক ধরনের চেঞ্জ। নর্মালি হচ্ছে ও যে আমরা যেটাকে বর্ষাকালে বলি মৌসুমী নিম্নচাপ, এটা হচ্ছে মৌসুমী নিম্নচাপ। এটা বেসিক্যালি হচ্ছে আপনার জুন মাস থেকে যখন মনসুন সেট হবে, এটা অন অ্যান অ্যাভারেজ 1টা থেকে 2টা নিম্নচাপ হবে। এবং এই নিম্নচাপটা বর্ষাকালকে কি একটা অনেকটাকে আপনাকে মানে বর্ষাকে আপনাকে হেভি করে তোলে, মোটামুটি বৃষ্টি হয় যে বৃষ্টি বর্ষাকালে। কারণ আমরা জানি যে টোটাল রেইনফলে 71% বৃষ্টি হয় হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস। এই 4 মাসের ভিতরে আবার সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে জুলাই মাস, তারপর জুন মাস, আগস্ট, সেপ্টেম্বর। এখন দেখা যাচ্ছে কিছু আপনার ওয়েদার চেঞ্জের কারণে ইনিশিয়ালি জুনের দিকে বৃষ্টি কম হয়। আপনি যদি আমরা জুনের বৃষ্টি দেখি, এই যে 2019 সালে ছিল আপনার প্রায় 36% কম, এরপরে যে প্রায় 8 বছর পরে যায় এবার বৃষ্টি আপনার 30% কম হয়েছে। এবং দেখা যাচ্ছে এই লাস্টে 19 সাল পর থেকে প্রতি বছর বৃষ্টির ডিফিসিট থাকতেছে। এরপরে কি হয়, বৃষ্টিটা গ্র্যাজুয়ালি শিফট হচ্ছে।
এবং দেখা যাচ্ছে এই শিফটটা, এবং এই বছরও দেখা যাচ্ছে যে এই ধরনের আনইউজুয়াল ওয়েদার সামনের দিকে হয়তো অপেক্ষা করছে। আমরা লং টার্ম ফোরকাস্ট যেটা আমরা 1 তারিখে জুলাই মাসে যেটা করেছি, যে যদিও এল নিনোর কারণে কম বৃষ্টি হওয়ার কথা, যেটা জুন মাসে আমরা প্রেডিক্ট করছিলাম যে সামনে 3 মাস কম বৃষ্টি হবে, কিন্তু আমরা জুলাই মাসে এসে আমরা বিভিন্ন গ্লোবাল মডেল, আমাদের যে মডেল আছে সমস্ত মডেল দেখার পরে আমরা ফোরকাস্টিংয়ে একটা চেঞ্জ এনেছি। আনার পরে আমরা বললাম যে জুলাইয়ে বৃষ্টি কম হবে এবং পরবর্তী মাসেও কম বৃষ্টি হবে। টোটাল যদি কাউন্ট করেন, যেহেতু জুনে বৃষ্টি অনেক বৃষ্টি কম হয়েছে, পুরো মনসুনে বৃষ্টি কম হবে, কিন্তু হয়রাজ পোস্ট মনসুনটা বৃষ্টিটা বেশি হবে। ঠিক আছে, মানে তাহলে কি এই বছর বাংলাদেশে মূলত বৃষ্টিটা কি আগস্টের পরে যেও স্থায়ী হতে পারে কিনা? না, এটা হচ্ছে বৃষ্টিটাও ইরাইটিভ, যেহেতু স্ট্রং এল নিনো ওইরকম টানা বৃষ্টি পাবেন না, শর্ট টার্মে বৃষ্টি। যেমন দেখা যাচ্ছে আবার আগস্ট সেপ্টেম্বরে যাবে, আর অক্টোবর নভেম্বর এমনি সাইক্লোন পিরিয়ড, ওই সময় তো ধরেন যে আমরা লাকিলি লাস্ট 2-3 বছর ওইরকম সাইক্লোন হয়নি। এবছর যেহেতু এল নিনো ইয়ার, এবার অনেকটা আনপ্রেডিক্টেবল হবে, যদি হয় ওই ধরনের বড় ধরনের সাইক্লোন হতে পারে। এই জন্য আমাদের আগের থেকে, যেটা স্যার বললো যে আমাদের আগের থেকে প্রস্তুতি থাকা দরকার। যদি যেহেতু এল নিনো স্ট্রং এল নিনো, এটা শুধু আপনার অক্টোবর নভেম্বর না, এটা হয়তো লিঙ্গারিং করে আপনার সামনে সামারেও এটা ইফেক্ট করতে পারে, কারণ এটা এল নিনো স্ট্রং থাকে দীর্ঘ সময়। আপাতত যেটা আমরা গ্লোবাল মডেল থেকে দেখতে পাচ্ছি যে এই এল নিনোটা আপনার ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে, তারপরে যা নেবে। তাহলে মানে এই জুলাই মাসে যে সকল অঞ্চলগুলো এখন বন্যা কবলিত বা বৃষ্টি অতিরিক্ত হয়েছে, আগামী 1-2 মাসে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আর কি? না, এটাই হচ্ছে কি, ধরেন আপাতত ধরেন 2 দিন পরে মোটামুটি অনেকটা স্বাভাবিক গ্র্যাজুয়ালি চলে আসবে। আপাতত ধরেন 20 তারিখের আগে ওই রকম বৃষ্টি হবে না, আবার লাস্টের দিকে যা একটা বৃষ্টির পসিবিলিটি আছে ওই রকম না, পরে মাসে যায় আর একটা চেঞ্জ আসবে। মানে আরেকটা কি এমন মানে আকাশ ভেঙে পড়া বৃষ্টির মতো? আকাশ ভেঙে পড়া ওই রকম আসবে না। এটা বেসিক্যালি হচ্ছে কি, এখন যে মডেলগুলো আছে এই মডেলগুলো হচ্ছে আপনার 15 দিন আগে ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা। আর যেটা স্ট্যাটিস্টিক্যাল মডেল যেগুলো আছে, ধরেন আমরা 3 মাসের ফোরকাস্ট করি বা 1 মাসের ফোরকাস্ট করি, বেসিক্যালি এগুলো লং টার্মের ক্ষেত্রে ডাইনামিক মডেলগুলো কম কাজ করে ওই স্ট্যাটিস্টিক। এই জন্য আমরা বলি বৃষ্টি যখন 1 মাসে বেশি হবে না কম হবে, একজ্যাক্ট কত মিলিমিটার হবে এটা বলা যাবে না। এটা বলতে গেলে আমাকে যে গ্লোবাল যেটা হচ্ছে আপনাকে ডাইনামিকের মডেলকে রান করতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে 10 দিন হলে পারফেক্ট, আর 15 দিন যাওয়া যায় যেটা সাবসিজন, আর 15 থেকে 20 দিন পর ভেরিয়েশন আছে। কারণ হচ্ছে ফোরকাস্টিং হয় কি, মডেলগুলো হচ্ছে আনসার্টিনিটি আছে যে টার্মটা, এই টার্মটা আমাদের বুঝতে হবে যে আমরা লিড টাইম যত বাড়াবো ফোরকাস্টের অ্যাকুরেসি তত বেশি। এখন সবচেয়ে এখন যে মডেলগুলো চলে মানে অ্যাকুরেসি কমে যাবে যত লিড টাইম বাড়াবো। হ্যাঁ, এর মানে কি, আমরা যে 10 দিন হলে পারফেক্ট, মোটামুটি ধরেন 10 দিনের ভিতরে 3 দিনের যে ফোরকাস্ট এটা ধরেন 90% এখন ভালো। তারপর 7 দিনের ধরেন 80%, আবার 7 দিনের পরে যায় আপনার 60-70%, 10 দিন পর ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়। কারণ এক্ষেত্রে কি হয়, এখানে গ্লোবাল একটা যে ইম্প্যাক্ট আছে লোকালাইজ, দুটার কারণে সে মানে কিছুটা দ্রুত ফোরকাস্ট অ্যাকুরেসি কমে যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল যে এখন যে মডেল আছে ওই মডেলগুলো আবার ক্যাপচার করতে পারে এই মাসে বৃষ্টি বেশি হবে না কম হবে, এগুলোকে এই কারণে সেগুলোর উপরে। গভর্নর নঈম ওয়ারা, আপনার কাছে আসতে চাই। মানে ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ যেমনটি বলছিলেন যে এখন পরিবর্তিত বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেখানে হঠাৎ করে আসলে দুর্যোগ কিভাবে পরিবর্তন হবে, কতটুকু হবে ঠিক আগে থেকে বলাটা অতটা সম্ভব হচ্ছে না। ঐতিহ্যগতভাবে আমরা জলবায়ুর উপর ভিত্তি করে এর আগে হয়তো বা দুর্যোগ ব্যবস্থাপনার মডেলটা সাজাতাম। তাহলে এখন যে নতুন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলাতে আমরা কতটুকু সক্ষম? এমনিতে তো বাংলাদেশ মানে সারা বিশ্বে পরিচিত এই দুর্যোগ অভিযোজন বা এই ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমরা পরিচিত হয়েছি অনেকটা, নিজেদের ঢোল নিজেরা পিটায় পিটায় পরিচিত হয়েছি। আসলে ভিতরটা অন্তঃসার শূন্য। আমাদের প্রস্তুতি যেটা আছে সেটা কতটুকু ইফেক্টিভ হবে, যদি কোনো পরীক্ষা হয় তাহলে আমরা সে পরীক্ষায় পাশ করতে পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পরীক্ষা বলতে আমি বোঝাচ্ছি, যদি সাইক্লোনের সময়, যেটা আমরা বিরতির সময় আলাপ করছিলাম, 91-এর পরে আমাদের সাইক্লোনের ফল আর জোয়ার একসাথে হয় নাই, কোইনসাইড করে নাই, আমরা বেঁচে গেছি। এটাকে আমরা বলছি যে আমাদের দুর্যোগ প্রস্তুতিতে অনেক কিছু আমরা করে ফেলছি। এটা আসলে ঠিক না। এখন ধরেন মানুষের উইজডমকে একটু আমাদের আমলে নিতে হবে। আমাদের দেশে 2টা বড় ধরনের ঝড় হয়, একটা হলো বৈশাখ মাসে, আরটা হলো আশ্বিন মাসে। গ্রামে দেখবেন বৈশাখ মাসের আগে, আশ্বিন মাসের আগে তারা ঘর বাড়িগুলো করে, সে কোনো প্রেডিকশনের উপর নির্ভর, সে জানে ঝড় হবে। আশ্বিনের কয় তারিখে হবে জানে না, কার্তিকের পূর্ণিমার পর হবে কিনা জানে না, সে আশ্বিন কার্তিকে এটা সে করবে। আমাদের প্রস্তুতিটাও এই ধরনের করে ফেলতে হবে। আমি যদি জানি এবার বর্ষা আসবে,
আমি জানি এবার এল নিনোর ইফেক্ট হবে, আমি নালাগুলো কেন পরিষ্কার করিনি, যেটা আমি আগে বলছিলাম যে আমাদের সুইচ গেটগুলো আমি কেন ওইভাবে অপারেশনাল রাখি নাই, এইগুলো আমাদের রাখতে হবে। এগুলো আমাদের একটা নিয়মিত কাজের অংশ হিসাবে যারা আছে তাদের কাছে ক্যালেন্ডার থাকবে, যে এটা এই মাস হলো বৃষ্টি আসবে, এপ্রিল মাসে মৌসুমী বায়ু যখন আসছে তখন বৃষ্টি শুরু হবে, এবং সেই সময় হয়তো প্রথম ধাক্কাতে হবে না, কিন্তু আমার মৌসুমী বায়ু যখন ফেরত যাবে তখন বন্যা হবে, তখন যেন আমার এইগুলো অপারেশন থাকে, এগুলো ইয়ে করে। এবং এগুলোতে মানুষকেও ইনভলভ করতে হবে, মানুষ যেন নিজেরা এগুলো করে। তো সেই প্রক্রিয়াটা যদি আমরা চালু করতে না পারি, সেজন্য আমি আগেও বলছিলাম যে এটা সবচেয়ে ভালো হচ্ছে স্থানীয় সরকারকে এই ব্যাপারে লাগানো। আমাদের অনেকগুলো সংগঠন আছে দেশে, যেমন রেড ক্রসের জুনিয়র রেড ক্রস আছে, আমাদের স্কাউট আছে, গার্লস গাইড আছে, এবং প্রত্যেক স্কুলে কিন্তু স্কাউটের একটা আলাদা করে ফি দিতে হয়, তাদের অনেক টাকা পয়সা আছে। এবং এই মানুষগুলোকে ব্যবহার করা ঠিক মতন, এই সিজনাল ইয়েতে ব্যবহার করাটা আমাদের শুধু ওই জাতীয় দিবসগুলোতে তাদের মার্চ পাস্ট না, কিন্তু সিজনে তাদের কিছু কাজ থাকতে হবে, এবং সেই কাজগুলো তারা করবে, এবং এর উপরে তাদেরকে পরবর্তীতে বিবেচনা করা হবে। এইভাবে যদি একটা জনগণকে নিয়ে যদি কোনো ব্যবস্থাপনা গড়ে না তুলি তাহলে হবে না। যেমন ধরেন কতগুলো ভুল আমরা করি, যেমন ঢাকা শহরে দেখবেন রাস্তার পাশে যে গাছ লাগাচ্ছে এগুলো সব মেহগিনি গাছ। মেহগিনি গাছ হলো এমন একটা গাছ যে গাছের সবগুলো পাতা একসাথে ঝরে পড়ে, এবং এই পাতা যখন ঝরে পড়ছে, এখন তো যে পরিষ্কার করতে আসছে সে তো কিছু করতে পারবে না, ড্রেন বন্ধ হবে। তো আমি ঢাকা শহরে যেখানে ড্রেনেজ সিস্টেম আছে সেখানে আমি এই গাছ কেন লাগাবো? মানে আমার কৃষি বা যারা বাগান করছে তাদের সাথেও এই আবহাওয়ার একটা, এই পয় নিষ্কাশন ব্যবস্থার একটা জোর আছে। তারা করে কি হয়, তারা দেখবেন আপনি যে যখন পাতাগুলো পড়ছিল ওরা সবাই একসাথে করে আগুন ধরিয়ে দেয়, এবং আগুন ধরানোর ফলে হচ্ছে কি ঢাকার বাতাসে যে ধোঁয়া, এটা মূলত কিন্তু সেখান থেকে আসছে এই আগুন ধরানোর কারণে। আপনি দেখবেন শীতের সময় যেখানে হওয়ার কথা না সেই সময় আমার বেড়ে যাচ্ছে, কারণ মেনলি এই গাছগুলো, তার মানে আমি কি গাছ রাখবো না, রাখবো, কিন্তু ওই ধরনের গাছ রাখবো যেগুলো সব পাতা একসাথে ঝরে পড়ে না। সেই গাছ তো আছে আমাদের দেশে অনেক, আমি কেন সেই গাছে যাব না? বিশেষ করে শহরে যখন আমি গাছ লাগাচ্ছি, এইগুলোরও একটা ইফেক্ট আছে আমাদের এই যে পয় নিষ্কাশন ব্যবস্থার সাথে। বাতাসে ধোঁয়া কেন বেশি হচ্ছে, গাড়ি চলছে না কিন্তু এত ধোঁয়া কেন, বিশেষ করে শীতকালে? এটা মেনলি এরা যারা রাস্তা পরিষ্কার করছে তাদের এটা আগুন দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ ট্রাক গিয়ে অতগুলো নিতে আসবে না, কোথাও ফেলবে তারও ঠিক নাই, তাহলে কি করবে, তাকে আগুন দিয়ে এটাকে ছাই করতে হবে। তো এই যে ব্যবস্থাপনাগুলোকে, এগুলোকে সবগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। আমার পয় নিষ্কাশন ব্যবস্থা বা বাতাসের ধোঁয়ার পরিস্থিতি যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, সেইটা মাথায় রেখে আমার দুর্যোগ ব্যবস্থাপনা বা আমার এগুলো করতে হবে। এবং আমরা সিজন জানি, গাছের পাতা কখন ঝরে পড়ছে সেটাও আমি জানি, আমরা সবই জানি, কিন্তু তারপরে এটা আমরা করতে পারছি না, কারণ আমি ওটাতে সিরিয়াস না, ওটাকে আমি অত সিরিয়াসভাবে নিচ্ছি না, সে কারণে আমার এটা হচ্ছে। যেমন আমি একটু ছোট করে বলি, আমাদের দেশে এখন দ্বিতীয় সর্বোচ্চ শিশু মৃত্যুর, 5 বছর নিচে শিশু মৃত্যুর কারণ হচ্ছে পানিতে ডোবা। এটা সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে শিশুগুলা ডুবে যায়, এবং প্রতি ঘন্টায় 6 জন করে এবং এটা মায়ের বা অভিভাবকের 100 গজের ভিতরে। এমনকি গত বছর তো 10টা শিশু মারা গেছে তার টয়লেটের পানিতে পড়ে। তো এটা কি, এটা কিভাবে, এটা আমাদেরকে নিজেদেরকে যদি আমরা এর ব্যবস্থাপনার মধ্যে না ঢুকি এবং না করি, তাহলে তো এগুলো তো বন্ধ হবে না। এগুলো তো ডাক্তার এসে ওষুধ খায় এটা বন্ধ করতে পারবে না। ঠিক একইভাবে আমাদের নদী ব্যবস্থাপনা, এটা আমাদের মৌসুমের সাথে একটা সামঞ্জস্য করে এগুলো করতে হবে, বিশেষ করে পয় নিষ্কাশন। এই জায়গাগুলো আমার খুলে দেওয়া উচিত ছিল, তাহলে পানিটা বেরিয়ে যেত। পানি হয়তো আরও বেশি আসতে পারে, কিন্তু আমি তো পানি যাওয়ার পথটা আমি বন্ধ করে দিচ্ছি। এর জন্য এখন যদি বৃষ্টি আর 4-5 দিন নাও হয়, তবুও পানি আটকে থাকবে। আমার আগে এই রাস্তাগুলো পরিষ্কার করতে হবে, পানি বেরিয়ে যাওয়ার, এবং যত দ্রুত বেরিয়ে যায় সেটাকে আমার ব্যবস্থা করতে হবে। এটা যদি করতে পারি তাহলে বেশি বৃষ্টি হলেও আনম্যানেজেবল হবে না। মানে এই জলাবদ্ধতার সমস্যাটা তো আসলে বিভিন্ন জায়গাতে অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এবারের যেই বন্যাটা, এবং প্রতি বছরই বর্ষার সময় বিশেষ করে চট্টগ্রামের নিম্নাঞ্চল যেখানে, সেখানেও পানি বন্দির একটা অবস্থা তৈরি হয়। এবং আপনি যেমনটা বলছিলেন যে পানিতে ডুবে মারা যায়, আপনি নিশ্চয়ই গত বছরের একটা ঘটনা মনে আছে যে ড্রেনে হাঁটছিলেন একজন, ড্রেন খোলা ছিল, পড়ে মারা গেলেন আর কি বর্ষার সময়। তো এই ব্যবস্থাপনাটা আসলে কেন এই চট্টগ্রাম রিডলটা সলভ করতে পারছি না আমরা? চট্টগ্রামে তো সমস্যা চিহ্নিতই আছে। চুক্তায় খালটা যদি ওপেন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে,
তাহলে এই খালটাকে জোয়ার ভাটা চালু রাখতে হবে, তাহলে চট্টগ্রামের আরেকটা জিনিস হচ্ছে আমাদের যত হাই রাইজ বিল্ডিং আছে ঢাকা শহরে দেখবেন আপনি, ধানমন্ডি বলেন যেখান দিয়ে বলেন, বাড়ির পুরা পানিটা রাস্তায় এসে পড়তেছে এবং পাইপ দিয়ে রাস্তায় এসে পড়ছে। চট্টগ্রাম শহরেও তাই হচ্ছে। এই যে এত ছাদ হয়েছে, এই ছাদের পানিটা রাস্তায় এসে পড়ছে, পানি যাবে কোথায়? আগে তো এত পানি রাস্তায় আসতো না, কিন্তু এখন আসছে। এখন প্রত্যেকটা মানুষের বাড়ির পানি রাস্তায় দিচ্ছে। রাস্তাটা তো নদী না, রাস্তাটা তো রাস্তা। তো এটাকে আপনি এটা সিভিক সেন্স বাড়াতে হবে এবং এগুলোকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। ওইটা তো দেখতে পাচ্ছে এই বাড়ির পানিটা কেন রাস্তায় পড়বে, ওকে সাথে সাথে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন গাড়ি অন্য জায়গায় রাখলে টিকিট দিয়ে দেবে, ওর বাড়িতে টিকিট দিয়ে দিতে হবে। ঠিক আছে, ধরেন যার বাড়ির ছাদের পানি রাস্তায় পড়লে তাকে না হয় পানিশমেন্টের আওতায় আনলেন, কিন্তু যে কর্তৃপক্ষের ড্রেনের ঢাকনা দেওয়ার কথা দিচ্ছেন না, যার পয়ঃনিষ্কাশন প্রণালীটা ঠিক রাখার কথা, যার জন্য ট্যাক্স দেওয়া হচ্ছে, করছেন না, তাদের মানে শুভবুদ্ধির উদয় কিভাবে হবে তাহলে? না, তারা পারবে না। তো আপনি যদি পলিথিন ফেলতেই থাকেন এইভাবে, বর্জ্য যদি আপনি ঢাকনা ওপেন করে ওর মধ্যেই সব ফেলে দেন, তাহলে কিভাবে হবে সম্ভব? আমাদের সকলকেই কোঅপারেট করতে হবে এবং সিভিল সোসাইটি বা যারা বসবাস করছে, আমরা ঢাকা শহরটাকে কেউ ওন করি না, আমরা কেউ মনে করি না এটা আমার শহর। আমার এখনও হচ্ছে যে গ্রামের আমার বাড়িটা, ওটাই আমার শহর। আমি ওখানে সবাই চলে যাই, ওখানে ঈদ করি, ওখানে থাকি, আবার ঢাকা শহরে আসি ব্যবহার করার জন্য। এটা কোনো বল পেনের মতন হচ্ছে, ওয়ান টাইম ব্যবহার করব, এটাকে আমরা ওন করি না। আমরা যদি শহরটাকে ওন করতাম, মানে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসলে সকলেরই না, দরকার। কিন্তু এরা কেউ গরিব মানুষ না, এরা সবাই বড় লোক, সকলেরই বড় বড় বাড়ি বানাচ্ছে, কিন্তু পানিটা রাস্তায় ফেলছে। এইটা তো গাড়ি ধুচ্ছে রাস্তায় গিয়ে, এটা আপনি দেখেছেন তো? ঢাকা শহরে গাড়ি ধুচ্ছে রাস্তায় এবং রাস্তায় পানি পড়ছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আরেকটা গাড়ি গেল, আপনার গায়ে পানি। তিনি যে দুর্ভোগে পতিত হচ্ছেন, সেই দুর্ভোগের অনেকাংশে তিনি নিজেও আসলে দায়ী। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আপনার কাছে আসতে চাই, মানে সাম্প্রতিক সময়ে দেশের যে বর্ষার ধরন, সেটাও তো কিছুটা পরিবর্তন হচ্ছে, আপনি নিশ্চয়ই আপনার বিশ্লেষণে ইতিমধ্যে বলেছেন। কালবৈশাখী ঝড়, মানে সেটাও কি ইরাডিক হচ্ছে কিনা? কালবৈশাখী ঝড়ের ছোটবেলা থেকে আমরা যে ধরনটা দেখতাম, যে সময়টা দেখতাম, সেই ঝড়ও তো অনেক সময় আসছে না। বজ্রপাতের একটা ফেনোমেনন গত কয়েক বছর ধরে আসছে, এটার ব্যাখ্যাটা কি আসলে? যেটা হচ্ছে বজ্রপাতের ক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং। আমরা যদি ডিডিএম এর হিসাব দেখি, প্রায় প্রতি বছরে প্রায় 300 থেকে 400 লোক মারা যায়। আপনি যদি কয়েক বছরে যে বজ্রপাতের টোটাল যোগ করেন, তাহলে একটা সাইক্লোন থেকে আমার বেশি লোক বজ্রপাতে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং যেটা অ্যাওয়ারনেস যেটা দরকার। কারণ হচ্ছে বজ্রপাতটা বেসিক্যালি হচ্ছে আমরা যে ফোরকাস্টিং করি, এটা বজ্রপাত হচ্ছে 2 থেকে 4 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টা আগে এটা ফোরকাস্টিং করা যায়। কারণ এটা এত লোকালাইজ ফেনোমিনা যে এটা অত আগে গ্লোবালি এটা এখন পর্যন্ত ওই ধরনের টুলস হয়নি। তবে ইতিমধ্যে আমরা যেটা করেছি, আমরা আমাদের যেহেতু এটা শর্ট টার্মের ফোরকাস্ট, আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক আছে, প্রায় 5 লক্ষের মতো আমাদের ফলোয়ার আছে, আমরা প্রতিনিয়ত ওটা আপডেট দেই যে এই মেঘটা কোন দিকে যাবে, কোন কোন এলাকায় বজ্রপাত হবে, এটা আমরাকে প্রতিনিয়ত আপডেট দেই। আমরা এছাড়া আমরা তো এমনি বিভিন্ন চ্যানেল তো দেই, কিন্তু আমরা এটাকে মোটামুটি অনেকটা অ্যাক্টিভ। কিন্তু এক্ষেত্রে চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে এখানে আপনাকে ধরেন যারা প্রান্তিক লেভেলে, বিশেষ করে তো মারা যাচ্ছে তো কৃষকরা যারা মাঠে কাজ করছেন, তাদের তো আর তো নেট নাই বা ওই ধরনের মোবাইল ফোন, বাটন ফোন ইউজ করে তারা তো করে না। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে ডিডিএম এর সহায়তায়, তারপরে হচ্ছে বিটিআরসির সহায়তায় আমরা চেষ্টা করছি যে আমরা যদি ভয়েস মেসেজ পাঠাতে পারি, সেক্ষেত্রে এটা অনেকটাই সম্ভব যে কমানো। আর একটা হচ্ছে বজ্রপাতটা হলে যে সবচেয়ে বেশি বড় অ্যাওয়ারনেস দরকার। ধরেন আমি দিলাম, আমি ফোরকাস্ট দিলাম, সে কি করবে, তার কি করণীয়, এটাকে তাকে জানতে হবে। যেমন যারা খোলা মাঠে যারা কাজ করে, সবচেয়ে তারা এই রিস্কে থাকে। কারণ হচ্ছে যদি মাঠে যখন কাজ করে, তার হাইটটা সবচেয়ে বেশি থাকে। যদি ওই জায়গায় বজ্রপাত হয়, সে সবচেয়ে প্রথম ভিকটিমটা সে পড়বে। আর একটা জিনিস হয় কি, আমরা নর্মালি বজ্রপাত যখন বা এই ধরনের অ্যাক্টিভিটি হয়, আমরা যদি আশেপাশে গাছ থাকে, আমরা কি করি, সচরাচর হচ্ছে কি বিশেষ জন্য কাছে নিয়ে যাই, কিন্তু গাছের হাইটটা বেশি, সবচেয়ে গাছটা হচ্ছে টার্গেটটা বেশি থাকে। এই জন্য হয় কি, ইতিমধ্যে আমাদের গভর্নমেন্ট যেটা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন শেল্টার করার জন্য,
যারা যে সব জায়গায় বিশেষ করে হাওড়ে আমরা জানি ইতিমধ্যে আমাদের আইডেন্টিফাই করা হয়েছে কোন এলাকায় বর্জ্যপাত সবচেয়ে বেশি হয়। আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম আসলে। যে হাওড় অঞ্চল এগুলো আইডেন্টিফাই করা হয়েছে, ওই সব জায়গাতে আপনাকে শেল্টার, কিন্তু শেল্টারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং রয়েছে। যে কারণ হচ্ছে শেল্টার যখন করবেন, শেল্টারে আপনি কয়টা করবেন, আরেকটা হচ্ছে বিশেষ করে যখন বর্ষাকাল আসবে, যখন হাওড় অঞ্চলে ওই শেল্টার আদৌ থাকবে কিনা। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হচ্ছে যদি অ্যাওয়ারনেস করা যায়, কারণ হচ্ছে এই যে এই মেঘটা বেসিক্যালি করে খুব শর্ট টার্মে আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা এই সময়ে মেঘটা পাস করে, এবং যদি সে বুঝতে পারে আকাশ কালো হয়ে যাচ্ছে, যদি লাইটিং হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, আর শব্দ যদি ঘন ঘন শোনা যায়, আর মানে হয়েছে তার দিকে মেঘটা আসছে। এবং আগে থেকেই যেহেতু আপনি মানে অনুমান করা যাচ্ছে যে এই এলাকাতে যাবে, সেই এলাকায় তাকে যদি সচেতন করা যায় সেক্ষেত্রে যে আজকে বিকালের দিকে এখানে বজ্রপাত হতে পারে, আপনারা সাবধান থাকেন। এটা হচ্ছে, আর ইতিমধ্যে আমরা এটা হচ্ছে বজ্রপাতের জন্য আর্লি যেটা ওয়ার্নিং, এটা আমরা ইতিমধ্যে ডিডিএম এর সহায়তায় আমরা এটা আমরা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম দাঁড় করছি। এটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়া বিটিআরসি যদি আমাদেরকে দেয়, অ্যাক্সেস দেয়, তাহলে মেসেজগুলো অটোমেটিক ভয়েস মেসেজে প্রান্তিক লেভেলে চলে যাবে। সেক্ষেত্রে তারা যদি অ্যাওয়ারনেস হয় যা ভয়েস মেসেজ পাওয়ার পর তারা কী করবে। এক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জিং হচ্ছে যারা মাঠে কাজ করে। এখন ধরেন মাঠে যে কাজ করে, ও যদি আধা ঘন্টা চলে আসে, মালিক তো মানবে না। প্রথমে আগে অ্যাওয়ারনেস করতে হবে জমির মালিককে, ও আধা ঘন্টা কেস তাকে মানে শেল্টারে যেতে দেবে কিনা। এই জন্য এটা হচ্ছে হোলিস্টিক ওয়ে আগাতে হবে। যদি শুধু সে সচেতন হতে হবে না, যে ওনার যে জমির মালিক তাকে সচেতন হতে হবে, সামগ্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আসলে সকলকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হয়তো এর ক্যাজুয়ালিটি অনেকটা কমে যাবে। গভর্নর মুয়ারা, আপনার কাছে আসতে চাই, মানে বজ্রপাতের মৃত্যুর সেটা তো বাড়ছিল, স্যার যেমনটি বলছিলেন যে মানুষজনকে সচেতন করার বা আর্লি ওয়ার্নিং এর একটা ব্যবস্থা তারা করছেন। এছাড়াও মানে গ্রামাঞ্চলে তাল গাছের পরিমাণ কমে গেছে, যার কারণে বজ্রপাত হচ্ছে। মানে আধুনিক ব্যবস্থাপনা কি হতে পারে? সামগ্রিকভাবে মানুষ সচেতন ধরেন হলো বা হলো না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা আধুনিক কি ব্যবস্থাপনা নিতে পারি? বিশ্বে তো কোথাও না কোথাও কোন একটা আছে। আধুনিক বলতে আপনি মেশিনের কথা বলছেন, তাই তো? মেশিন, গাছটাও আধুনিক, এবং আমাদের যে পুরানো উইজডম ছিল, আমাদের দেশে খুব ছোটোখাটো বিষয় ছিল, যেমন পুরানো বাড়িতে দেখবেন আপনি একটা ত্রিশূলের মতন ছাদে টাঙানো থাকতো, সেটা আর্থিং করা যেত। সেটা তো নাই এখন। সিম্পল আর্থিংয়ের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, এবং গাছের কোনো বিকল্প নাই। আমাদের যেটা বিরতির সময় আলাপ করছিলাম, যে আমাদের যে মাঠগুলো ছিল, যেগুলো চক বলতো, প্রত্যেক জায়গায় বাবলার গাছ ছিল, শিমুলের গাছ ছিল কোথাও, সেই গাছগুলো তো আমরা এখন আর রাখি নাই। আমাদের গাছে ফিরতেই হবে। আমাদের এই যে তালের গাছ কেটে ডোঙা তৈরি করার ব্যবসাটাও বন্ধ করতে হবে। একটা বছরে যদি 7,000 ডোঙা তৈরি হয়, তাহলে 3,500 তাল গাছ এক জায়গায় যাচ্ছে, এটা একটা হাট বসে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই ধরনের কিছু কাজ আমাদের করতে হবে। আর আর্থিংয়ের ব্যাপার আছে, তারপরে আপনার যেটা লাইটনিং অ্যারেস্টার, এগুলো খুব স্ট্র্যাটেজিক জায়গায় যদি লাগানো যায়। যেমন ধরেন আপনার হাওড়ে মারা গেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল, যেখানে তারা ওই হারভেস্টের সময় কাজটা করে, যে এক জায়গায় এসে রাখে, তারপর গরু দিয়ে হোক বা মেশিনে তারা হারভেস্ট করে, ওখানে একসাথে অনেকগুলো মানুষ থাকেন, ওখানে যদি একটা লাগাই দেওয়া যায়, এবং এটা কার্যকরী, এটা কাজ করে। এবং আমাদের দেখবেন যারা প্রান্তিক এলাকায় বসবাস করছে, যেমন বিডিআর ক্যাম্প আছে, পল্লী বিদ্যুতের অফিস আছে, এখানে কিন্তু কোনোদিন হয় না, বজ্রপাত হয় না। তাহলে কেউ ওদের ভয় করে না, ওখানে একটা ব্যবস্থাপনা আছে। তার মানে টেকনোলজি আমার কাছে আছে, সেই টেকনোলজিটাকে ব্যবহার করতে হবে, জনপ্রিয় করতে হবে। আপনাদের যেমন আমাদের অন্যান্য দেশে, যেমন নেপালের তরাই অঞ্চলেও অনেক হয়, তারা তো নিয়ন্ত্রণ করতে পেরেছে। ভিয়েতনামে তারা বিভিন্নভাবে করছে, তারা কৃষকদেরকে গামবুট পরে থাকতে বলতেছে, হয়তো সেটা কাজ হবে। আমরা তো আমাদের এখানে কোনো ধারাবাহিক গবেষণা নাই যে কোনটা কাজ করেছে কোনটা কাজ করে না। এখানে গবেষকদের একটু সময় দিতে হবে, চিন্তা করতে হবে, তাহলে আমরা ওখানে কিন্তু একটা ব্রেক থ্রু করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আপনার কাছে মানে শেষ প্রশ্ন জানতে চাই যে মানে এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া যায়, বা আপনি একজন আবহাওয়াবিদ হিসেবে কি মনে করছেন আগামী 1 দশকে বা আগামী বছরগুলোতে কোন প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো বাংলাদেশকে সবচেয়ে বেশি বিপদের মধ্যে ফেলতে পারে, কি ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত? সুন্দর কোশ্চেন বলেছেন। এখানে দুর্যোগের ভিতরে সবচেয়ে মেন হবে একটা লাইটেনিং। এটা যেহেতু এটা প্রতিনিয়ত জানমালের ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে হিটওয়েভ সংখ্যা। যে এটা হচ্ছে আমরা নরওয়ের সাথে কাজ করেছি, এটা আমরা রিপোর্ট পাবলিশ করেছি, যে রিপোর্টটা হচ্ছে চেঞ্জিং ক্লাইমেট অফ বাংলাদেশ। এক্ষেত্রে আমরা দেখেছি যে আগে হিটওয়েভটা হতো শুধু মার্চ এপ্রিল মে মাসে,
কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যাচ্ছে, এটা বেশি না। লাস্ট 12 ইয়ার্সে দেখা যাচ্ছে যে এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসেও। গত বছরও সেপ্টেম্বর মাসে 20 তারিখে মেবি আপনার শুধু রাঙ্গামাটি, কক্সবাজার সারা বাংলাদেশে তাপমাত্রা 36 পড়ে গেছিল সেপ্টেম্বরের মধ্যে, এবং এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি। এক্ষেত্রে যে জিনিসটা হবে সবচেয়ে, যদি বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যায়, সেক্ষেত্রে যেহেতু বর্ষাকালে হিটওয়েভ বেড়ে যাওয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট বেড়ে যাওয়া। এই সময় কৃষকরা মাঠে কাজ করে হেলথ সেক্টরে বড় ধরনের একটা ইম্প্যাক্ট আসবে। তারপর হচ্ছে আপনার পাওয়ার সেক্টরে বড় একটা ইম্প্যাক্ট। যখন একটা হিটওয়েভ থাকবে, প্রচুর লোক এসে চালাবে শহরে, এরকম সব সেক্টরে, এরকম বিভিন্ন সেক্টরে একটা ইম্প্যাক্ট আসবে। তাছাড়া আর একটা জিনিস হচ্ছে, আমরা দেখতে উইন্টারে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দিনের তাপমাত্রা কমে যাচ্ছে। এর বিহাইন্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, যে ডেন্স ফগ বেড়ে যাচ্ছে, এর পিছনে পলিউশন একটা কাজ করতেছে। স্যার ইদানিং বলেছে উইন্টারে পাতা পড়া যায়, ধোঁয়াশা। বেসিক্যালি এটাও একটা দেখা যাচ্ছে যে, যেমন এই লাস্ট উইন্টারে টানা 7 দিনের তাপমাত্রা যেখানে 28 থাকার কথা, সেখানে 14 ডিগ্রি নামে এসেছিল, কিন্তু দিনেরটা, কিন্তু রাতেরটা কিন্তু 10-এর উপরে। আপনি কোল্ডে বলতে পারতেছে না, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমি ফিল করেছি যে এত ঠান্ডা আমি ঢাকা শহরে পাইনি। এর মানে এর বিহাইন্ডে শুধু এই বছর না, লাস্ট কিছুদিন থেকে, এবং সবচেয়ে রেটটা বেশি হচ্ছে রংপুর থেকে শুরু হয়েছে, কারণ রংপুরে ডেন্স ফগ বেড়ে যাচ্ছে। এবং এটা যদি আমাদের যদি যেভাবে পলিউশন যদি নিয়ন্ত্রণ না করতে পারি, বা এর বিহাইন্ডে যে রিজনগুলো যদি আইডেন্টিফাই না করতে, তাহলে উইন্টারে একটা, বিশেষ করে আপনার ভেজিটেবল ক্ষেত্রে বড় একটা ইম্প্যাক্ট আসবে। এবং এক্ষেত্রে ধরেন পোলট্রি সেক্টরে, তারপরে ক্যাটেল সেক্টরে, মানে বহুমাত্রিক সেটার একটা প্রভাব পড়বে। অসংখ্য ধন্যবাদ গভর্নর ওয়ারা। আপনাকে মানে শেষ প্রশ্ন জানতে চাই, মানে এখনো একটা দুর্যোগ আসলে ত্রাণ সরবরাহ, ত্রাণ বিতরণ নিয়ে আমরা যতটা উৎসাহী, আক্ষরিক অর্থেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের যেই প্রস্তুতি বা ইচ্ছা, সেটা এখন কোন স্তরে আছে? কি মানে আপনি কতটুকু আশাবাদী তাতে? না, আমাদের তো ত্রাণেরটা একটু বলি। ত্রাণ নিয়ে যেটা আমাদের চলে, এখনও আমাদের খুবই ট্র্যাডিশনাল ত্রাণ, চাল, ডাল, শাড়ি, লুঙ্গি। এটার এখন যেমন পরিস্থিতি যেটা আছে, ধরেন অনেক মানুষ এক জায়গায় আটকা পড়ে আছে। এখন প্রবীণ যারা আছে তাদের তো কমপক্ষে 2টা ওষুধ খাইতেই হয় প্রতিদিন, একটা ডায়াবেটিসের ওষুধ, একটা ব্লাড প্রেশারের ওষুধ। এটা সে পাচ্ছে না। আমাদের ওই দিকে একটু মন দিতে হবে। ধরেন আমাদের কাছে ডাটা আছে, সিভিল সার্জন অফিসে আছে, সেন্ট্রালিও আছে, কতগুলো মা এই মাসে ডেলিভারি করবে এবং কার কার ডিফিকাল্ট ডেলিভারি আছে, এই তথ্যও আছে। আমরা তাহলে ওইগুলোকে টার্গেট করি না কেন? যেমন কালকে দেখেছেন যে ফায়ার ব্রিগেডের লোক গিয়ে একজনকে ঘাড়ে করে নিয়ে আসতেছে। এটা কেন করতে হবে? আমরা তো জানি যে ওই বাড়ির এই মানুষটা ডিফিকাল্ট ডেলিভারির সম্মুখীন হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে তার একটা সম্ভাবনা আছে। তাহলে তাকে আমি রেস্কিউ করে ঠিক জায়গায় আনি না কেন? আমাদের এই ব্যবস্থাপনা বলেন আর রিলিফ বলেন, এটা এই মুখে করতে হবে, যেটা সবচেয়ে ভালনারেবল গ্রুপ যারা আছে তাদেরকে বাছাই করে, এবং তাদেরকে আমি কি করে করবো। এখন ধরেন খাবার বিতরণের কথা, যেটা আমরা গত ফেনী ফ্লাডের সময় করেছিলাম, আমাদের একজন এমপি কাজটা করেছিলেন। এখন ধরেন প্রচুর কাঁঠাল আছে, কাঁঠাল একটা রিলিফ হতে পারে। এটা দিলে স্থানীয় রিসোর্সগুলোকে আরো বেটার ভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারে। স্থানীয় জিনিস নাই আমাদের এই সিজনে। কাঁঠাল আছে, জাম্বুরা আছে, আপনার লটকন আছে, এইগুলো যদি মানুষকে দিতে পারেন, এবং এর ছালগুলা মানে কাঁঠালের এগুলো গোখাদ্য, ভালো গোখাদ্য হয়, তাহলে আপনারা একসাথে আপনি 2টা জিনিস নিশ্চিতভাবেই যারা এই বক্সের বাইরে এসে চিন্তা করতে, হ্যাঁ, দুর্যোগের সময়টাতে যারা মানুষের মানে পরিত্রাণের জন্য কাজ করছেন, নিশ্চয়ই আপনার মতামতকে তারা একটা হেডওয়ে হিসেবে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব গভর্নর মুয়ারা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে আবারও আগামীকাল একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত এই পর্দায় থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন।